আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাহিদ স্যার, সবাইকে স্বাগত জানাচ্ছি সাধারণ জ্ঞানের আজকের আয়োজনে। যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য তো ক্লাসটি অবশ্যই অত্যন্ত জরুরি। এছাড়া যারা অ্যাডমিশন টেস্টের শিক্ষার্থী, যারা অ্যাডমিশন দিতে চাও, তাদের জন্যও এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কিছুদিন ধরে আমি আপনাদের সামনে সভ্যতা এর সিরিজ ক্লাসগুলো নিচ্ছিলাম। তো আজকে আমরা ইংলিশ মজা এই পেজে ক্লাসটি নিচ্ছি এবং এই সভ্যতা সিরিজের আরও যে ক্লাসগুলো আছে সেগুলো আপনি যদি দেখতে চান তাহলে আমাদের ইএম জব ইউটিউব চ্যানেল যেটা আছে সেখানে গেলে এই রিলেটেড যে ক্লাসগুলো আছে সেটা দেখতে পাবেন। তো আজকে বিশ্ব সভ্যতায় গুরুত্বপূর্ণ অবদান রাখা একটা সভ্যতা নিয়ে আমরা আলোচনা করব এবং এখান থেকে বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানবো যেগুলো আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জ্ঞানকে প্রসারিত করার জন্য যেই বিষয়গুলো জানা জরুরি সভ্যতা কেন্দ্রিক, সেই বিষয়গুলো আমরা জানবো। তো আজকে আমরা গ্রিক সভ্যতা নিয়ে কথা বলবো। গ্রিক সভ্যতা নিয়ে কথা বলার আগে একটু যারা আজকের এই ক্লাসে নতুন, সভ্যতার ক্লাসে নতুন, তাদের জন্য এক বাক্যে একটু সভ্যতাটা বলে নিই। সভ্যতা এই শব্দটা আমরা অনেক ইউজ করি, বিশেষ করে আমরা কেউ যদি আমাদের রীতি বিরুদ্ধ কোনো কাজ করে, অসৌজন্যমূলক কোনো আচরণ করে, তাহলে আমরা তাকে গালি দেওয়ার জন্য সভ্যতার বিপরীত সভ্য এর বিপরীত শব্দটা ব্যবহার করে থাকি। তাহলে সভ্যতা কি? দেখেন, সভ্যতার ইংরেজি হচ্ছে সিভিলাইজেশন। এই সিভিলাইজেশন বা সভ্যতা হচ্ছে সংস্কৃতি বা কালচারের বিশাল একটা পরিধি বা রূপ। যেমন আপনি আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য আছে নিশ্চয়ই বোঝেন। মানে সভ্যতা এবং সংস্কৃতির মধ্যে পার্থক্যটা আবহাওয়া এবং জলবায়ুর মতো। কিভাবে একটু বুঝিয়ে দিই। দেখেন, আবহাওয়া কাকে বলে? ওয়েদার বা আবহাওয়া বলে একটা বিশেষ এলাকার স্বল্প মানে ছোট এলাকার বিশেষ একটা পরিস্থিতিকে বলা হয় আবহাওয়া। যেমন ধরেন যে ঢাকায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, আবার রাজশাহীতে রোদ হচ্ছে। রাজশাহীতে রোদ হচ্ছে তো কক্সবাজারে জোরে জোরে বাতাস হচ্ছে। এই যে তিন জায়গায় তিন ধরনের আমরা সিচুয়েশন দেখতে পাচ্ছি, এটা তিন জায়গার হচ্ছে আবহাওয়া। তার মানে আবহাওয়া হচ্ছে ছোট পরিসরে একটা পরিবেশের আমাদের একটা ভৌগোলিক পরিস্থিতি। হ্যাঁ, আর জলবায়ু কি? জলবায়ুর ইংরেজি হচ্ছে ক্লাইমেট। তো জলবায়ু হচ্ছে এই আবহাওয়া একটা বড় অঞ্চলের এই যে আবহাওয়া, এর 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় হচ্ছে জলবায়ু। ঠিক একইভাবে সভ্যতা হচ্ছে সংস্কৃতির বৃহৎ একটা রূপ। সংস্কৃতি কি? আমরা দৈনন্দিন জীবনে যেভাবে আমাদের জীবন পরিচালনা করি, আমাদের অর্জিত জ্ঞান, আমাদের মেধাকে যেভাবে কাজে লাগাই, সেটাই হচ্ছে সংস্কৃতি। একটু কঠিন হয়ে গেল। খুব সহজে বুঝতে হলে আমরা ঠিক যেভাবে আমাদের জীবন পরিচালনা করি, জীবন পরিচালনা করতে গেলে আমরা কি করি? আমরা ঘুমাই, আমরা খাই, আমরা ঘুরতে যাই, আমরা পড়াশোনা করি। তো আমরা যেভাবে ঘুমাই, আমরা যেভাবে খাই, আমরা যেভাবে পড়াশোনা করি, আমরা যেভাবে মানুষের সঙ্গে কথা বলি, আমরা অতিথি আসলে যে ধরনের আচরণ করি, আমরা নিজেরা অতিথি হলে যে ধরনের আচরণ করি, হ্যাঁ, আমরা যে ধরনের কাপড় পরি, এই সবগুলোই হচ্ছে আমাদের সংস্কৃতি। আর এই সংস্কৃতিরই বিশাল একটা রূপ হচ্ছে সভ্যতা। তো বিশ্ব সভ্যতা, অনেকগুলো সভ্যতা আমরা দেখেছি, যে ক্লাসগুলো আমি বলেছি ইএম ইউটিউব চ্যানেলে আপনি পাবেন। আজকে গ্রিক সভ্যতা নিয়ে আমরা কথা বলবো। তো সভ্যতায় আসলে গ্রিকদের অবদান কি সেটা একটু জানি। তো গ্রিক এই নামটি দ্বারা আমরা আগে প্রথমে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে গ্রিক এইটা কি। প্রথমে আমরা দেখি গ্রিক এইটা কি। গ্রিক একই সাথে একটি ভাষা এবং গ্রিক একই সঙ্গে একটি জাতি। তার মানে গ্রিক হচ্ছে গ্রিসের মানুষদের বলা হয় জাতি। কারা? গ্রিস দেশের মানুষ। এই জাতিরা হচ্ছে গ্রিসের মানুষ, আর এই ভাষাটা হচ্ছে গ্রিসের ভাষা, গ্রিক ভাষা।
নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে গ্রিক শব্দটা দ্বারা একই সঙ্গে একটি জাতিকেও বোঝায়, একই সঙ্গে একটি ভাষাকেও বোঝায়। কোন জাতিকে বোঝায়? গ্রিসে যে মানুষগুলো বসবাস করে, যাদের জাতীয়তাবাদী জাতীয়তা গ্রিক, তারাই হচ্ছে গ্রিক জাতি। আবার এই গ্রিসের মানুষরা নিজেদের যে ভাষা তাকে বলা হয় গ্রিক ভাষা। এবার এই গ্রিক সভ্যতা আমাদের কিভাবে শুরু হলো, কখন শুরু হলো, সভ্যতায় তাদের অবদানই বা কি সেটা একটু জেনে নেব। ঠিক আছে, তাহলে গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 500 অব্দে। খ্রিস্টপূর্ব 500 অব্দে মানে এটাকে আমরা বিসি বলে থাকি, বিফোর ক্রাইস্ট। বিসি মানে কি? বিফোর ক্রাইস্ট, মানে যীশু খ্রিস্টের জন্মের আরো 500 বছর আগে গ্রিসে, বর্তমান গ্রিস যেটা, এই গ্রিস উপদ্বীপ, গ্রিস কিন্তু একটা মানে দ্বীপ রাষ্ট্র। ঠিক আছে, দ্বীপ রাষ্ট্র, এবং এখানে অনেকগুলো পাহাড় পর্বত আছে। বলকান যে পর্বত আছে তার প্রসারিত এলাকায় গ্রিস অবস্থিত। তো এই প্রাচীনকালে যীশু খ্রিস্টের জন্মের মোটামুটি 500 বছর আগে গ্রিসে যে সভ্যতা গড়ে উঠেছিল তাকেই বলা হয় গ্রিক সভ্যতা। তো এই গ্রিক সভ্যতার পলিটিক্যাল হিস্ট্রিটা আমরা একটু জেনে নেব। তাহলে এটা কখন গড়ে উঠেছিল? খ্রিস্টপূর্ব 500 অব্দে। আমরা খ্রিস্টপূর্ব বাংলায় বলি আর ইংরেজিতে একে বলি বিসি। এবার এই রাজনৈতিক অবস্থাটা কেমন ছিল? আমরা অন্যান্য সভ্যতা দেখেছি, সেখানে রাজনৈতিক অবস্থা ছিল মোটামুটি স্বৈরতান্ত্রিক বা রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা। আমরা মিশরীয় সভ্যতায় দেখেছি যে মিশর শাসন করেছেন ফারাও নামে শাসকগণ। আমরা সুমেরীয় সভ্যতা দেখেছি, আমরা ক্যালদীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, এগুলো সবগুলোতে দেখেছি যে রাজা শাসন করে। কিন্তু গ্রিসের বা গ্রিক সভ্যতার যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড সেটা একটু আলাদা অন্যদের চেয়ে। প্রাচীন গ্রিসে অনেকগুলো ছোট ছোট নগর রাষ্ট্র ছিল। প্রাচীন গ্রিসে কি ছিল? প্রাচীন গ্রিসে ছিল কি অনেকগুলো, আমরা লিখি ছোট ছোট নগর রাষ্ট্র ছিল। কোথায় ছিল? প্রাচীন গ্রিসে। এই যে ছোট ছোট নগর রাষ্ট্র ছিল তার মধ্যে বড় দুটি মানে ছোট ছোটর মধ্যেও লিডিং পর্যায়ের দুটি রাষ্ট্র ছিল বা নগর রাষ্ট্র, মানে প্রত্যেকটা আলাদা আলাদা মানে শাসন ব্যবস্থাকে আমরা আলাদা আলাদা নগর রাষ্ট্র বলছি প্রাচীন গ্রিসে। তার মধ্যে একটি ছিল এথেন্স আর একটা ছিল স্পার্টা, এই দুটি ছিল প্রধান। এছাড়াও আরো ছোট ছোট অনেক নগর রাষ্ট্র ছিল। হ্যাঁ, তো এথেন্স এরা ছিল গণতান্ত্রিক। এথেন্স ছিল কি? গণতান্ত্রিক। আর স্পার্টা ছিল স্বৈরতান্ত্রিক বা সামরিক রাষ্ট্র। আমরা এটাকে বলি সামরিক ও স্বৈরতান্ত্রিক। ঠিক আছে, তাহলে প্রাচীন গ্রিসে যে সভ্যতা গড়ে উঠেছিল সেখানে অনেকগুলো ছোট ছোট নগররাষ্ট্র ছিল। তার মধ্যে দুটি প্রধান ছিল এথেন্স আর আরেকটি ছিল স্পার্টা। এথেন্সের শাসন ব্যবস্থা ছিল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, তবে এটা আধুনিক গণতন্ত্র যেমন তেমনটি নয়। ঠিক আছে, গণতন্ত্রের জন্ম হয়েছিল কিন্তু গ্রিসে। ঠিক আছে, কিন্তু এথেন্সে যে গণতন্ত্র চালু ছিল সেটা আধুনিক গণতন্ত্র নয়, কিন্তু ওই সময়ের তুলনায় আধুনিক। ঠিক আছে, কারণ এই এথেন্সে দুইটি শাসন পরিষদ ছিল। একটির নাম ছিল এরিওপেগাস, আরেকটির নাম ছিল এক্লেসিয়া। এরিওপেগাস ছিল উচ্চ কক্ষ। এরিওপেগাস কি ছিল? উচ্চ কক্ষ, মানে সমাজপতিদের নিয়ে গড়ে ওঠা একটা পরিষদ। আর এক্লেসিয়া ছিল নিম্ন কক্ষ বা সাধারণ পরিষদ। নিম্ন কক্ষ বা সাধারণ পরিষদ কোনটা ছিল? এক্লেসিয়া। এইবার এই যে দেখছেন যে শাসন ব্যবস্থায় এথেন্স দুই ধরনের মানে সংসদ রেখেছে, একটা হচ্ছে উচ্চ কক্ষ, একটা হচ্ছে নিম্ন কক্ষ, যেটা আধুনিক শাসন ব্যবস্থাতেও গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতেও আমরা দেখতে পাই। এবার এই এথেন্সে চূড়ান্তভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন রাজা পেরিক্লিস। তার সময় এসে
প্রকৃতপক্ষে এই এথেন্সে গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়। এথেন্সে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় আর স্পার্টায় স্বৈরতন্ত্র চালু থাকে। এই এথেন্স আর স্পার্টা ছিল একে অপরের শত্রু রাষ্ট্র। এথেন্স এবং স্পার্টার মধ্যে সম্পর্ক কি ছিল? শত্রুতাপূর্ণ ছিল। এবার এথেন্স তার বন্ধু রাষ্ট্রদের নিয়ে গড়ে তুলেছিল একটা জোট, যার নাম হচ্ছে ডেলিয়ান লীগ। আর স্পার্টা তার বন্ধু রাষ্ট্রদের নিয়ে গড়ে তুলেছিল পেলোপলিসীয় লীগ। একটু বোঝার চেষ্টা করেন, এখান থেকে প্রশ্ন কি এটা পড়ার পরে আমরা বলবো যে প্রশ্ন কি হয়। তাহলে এথেন্স তার বন্ধু যে ছোট ছোট নগররাষ্ট্রগুলো ছিল, যেগুলো এথেন্সের বন্ধু, এথেন্সের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, তাদের নিয়ে একটা জোট গঠন করলো যার নাম হচ্ছে ডেলিয়ান লীগ। আর স্পার্টা তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাদের সঙ্গে ছিল তাদের নিয়ে গড়ে তুললো পেলোপলিসীয় লীগ। এইবার যেহেতু দুটি আলাদা আলাদা জোট হয়েছে, সুতরাং এই দুটি জোটের মধ্যে একটা যুদ্ধ বেঁধে গেল যার নাম হচ্ছে পেলোপলিসিয়ার যুদ্ধ। এটি হয়েছিল খ্রিস্টপূর্ব 460 অব্দে, যখন পেরিক্লিস ক্ষমতা এসেছিল এথেন্সের। এই যে যুদ্ধ হলো পেলোপলিসীয় যে যুদ্ধ হলো, এই যুদ্ধে এথেন্স হেরে গেল, এরা হেরে যায়। আর জিতে গেল কে? স্পার্টা জিতে গেল, কারণ তারা সামরিক রাষ্ট্র ছিল, তারা আগে থেকে যুদ্ধবিদ্যা ভালোভাবে রপ্ত করেছিল। সুতরাং সামরিক দিক দিয়ে শক্তিশালী স্পার্টা এথেন্স দখল করে ফেললো। এই এথেন্স দখল করে ফেললো কখন? 460 খ্রিস্টপূর্বাব্দে। এরপরে 460 থেকে মোটামুটি 404 পর্যন্ত এই যুদ্ধটা চলেছিল। এরপরে এথেন্স যখন স্পার্টার দখলে আসে, এর কিছুদিন পরে আমরা সবাই নিশ্চয়ই জানি 336 খ্রিস্টপূর্বাব্দে, খ্রিস্টপূর্ব 336-এ, তার মানে 336 বিসিতে কি হয়? গ্রিসের রাজা হন আলেকজান্ডার। আলেকজান্ডার গ্রিসের রাজা হন এবং তিনি সমগ্র গ্রিসকে দখল করে গ্রিসের একক অধিপতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এবার এটি গেল প্রাচীন গ্রিসের রাজনৈতিক একটা পরিক্রমা। এখান থেকে প্রশ্ন হবে কি সেটা বলি। আপনাকে প্রথমে জিজ্ঞেস করবে গ্রিক সভ্যতা কোথায় গড়ে উঠেছিল, কখন গড়ে উঠেছিল? গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল ভূমধ্য সাগরের তীরে, কারণ গ্রিস এই দেশটি ভূমধ্য সাগরের তীরবর্তী একটি দেশ। ঠিক আছে, এবার গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল কখন? খ্রিস্টপূর্ব 500 অব্দে মোটামুটি। এরপর আপনাকে জিজ্ঞেস করবে যে প্রাচীন গ্রিসে যে ক্ষুদ্র ক্ষুদ্র নগররাষ্ট্র ছিল তার মধ্যে প্রধান কে ছিল? প্রধান ছিল দুইজন, একটা হল এথেন্স আর একটা হচ্ছে স্পার্টা। আবার এভাবে জিজ্ঞেস করতে পারে যে প্রাচীন গ্রিসে এথেন্স এবং স্পার্টার মধ্যে কে সামরিক রাষ্ট্র ছিল, বা কোথায় স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু ছিল? স্পার্টাতে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু ছিল এবং তারা সামরিক রাষ্ট্র ছিল। আর এথেন্সে আবার জিজ্ঞেস করবে গণতন্ত্র কোথায় ছিল? এই যে গণতন্ত্রের জন্ম হয়েছে গ্রিসের ঠিক কোথায় গণতন্ত্রের জন্ম হয়েছিল? এথেন্সে। এথেন্সের যে দুইটি শাসন পরিষদ ছিল তারা কি ছিল? অথবা ডেলিয়ান কি বলে যে এরিওপেগাস বা এক্লেসিয়া আসলে কি? অপশন থাকবে যে এথেন্সের শাসন পরিষদ, এর সাথে অন্য আরো কিছু ভুল অপশন থাকবে। তাহলে আপনাকে এগুলো জানতে হবে। এরপরে আপনাকে আবার জিজ্ঞেস করবে যে এথেন্সে একেবারে পূর্ণাঙ্গভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন কে? পেরিক্লিস নামক শাসক, অথবা পেরিক্লিস কোথাকার শাসক ছিলেন? এভাবেও প্রশ্ন করতে পারে। আবার বলবে যে পেলোপলিসীয় লীগের যুদ্ধ কখন হয়, কার কার সাথে যুদ্ধ হয়, এই প্রশ্নগুলো করতে পারে। আলেকজান্ডার কখন গ্রিসের রাজা হন, গ্রিসের সম্রাট হন? কখন? 336 বিসিতে, মানে যীশু খ্রিস্টের জন্মের 336 বছর আগে। এই হচ্ছে গ্রিসের রাজনৈতিক অবস্থা এবং এখান থেকে আসা সম্ভাব্য প্রশ্নগুলো। এবার আমরা সভ্যতায় গ্রিসের আরেকটা সভ্যতার দিক পড়বো, একটা হচ্ছে হেলেনিক এবং হেলেনিস্টিক সভ্যতা। গ্রিসকে বলা হতো হেলেনিক সভ্যতার দেশ। গ্রিসকে কি বলা হতো? গ্রিসকে বলা হতো হেলেনিক সভ্যতার দেশ। সভ্যতার দেশ। এই যে আলেকজান্ডার
ক্ষমতায় আসলেন, আলেকজান্ডার ক্ষমতায় আসার আগ পর্যন্ত এই গ্রিসকে বলা হতো হেলেনিক সভ্যতার দেশ। হেলেনিক মানে গ্রিসের যে নিজের যে সভ্যতা, নিজের যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে বলা হয় হেলেনিক সভ্যতা। এবার আলেকজান্ডার ক্ষমতায় আসলেন 336 বিসিতে। এই 336 বিসিতে তিনি ক্ষমতায় এসে শুধুমাত্র গ্রিসের সম্রাট হয়েই তিনি ক্ষান্ত থাকেননি, তিনি মিশর দখল করেছেন, তিনি কিন্তু ভারতেও এসেছিলেন, ভারতেরও উত্তরাংশের কিছু জায়গা তিনি দখল করেছিলেন, নিশ্চয়ই আপনারা সেগুলো জানেন বা শুনেছেন কখনো। তো এই যে আলেকজান্ডার 336 বিসিতে মিশর দখল করলেন, মিশরের ওই সময়ে আরেকটা সভ্যতা চালু ছিল যার নাম হচ্ছে হেলেনিস্টিক সভ্যতা। ঠিক আছে, হেলেনিস্টিক সভ্যতা ঠিক মিশরের না, তার মানে হেলেনিক সভ্যতা আমরা একটু দেখি এইভাবে, হেলেনিক প্লাস আলেকজান্দ্রিয়া, মিশরের ওই জায়গাটার নাম ছিল আলেকজান্দ্রিয়া সভ্যতা। এই দুইটার সংমিশ্রণে যেটা গড়ে উঠলো তার নাম হচ্ছে হেলেনিস্টিক সভ্যতা, হেলেনিস্টিক সভ্যতা। ঠিক আছে, এবার এখানে আপনাকে জিজ্ঞেস করবে যে হেলেনিক সভ্যতা কোথায়, হেলেনিক সভ্যতার দেশ বলা হয় কোনটাকে, আবার হেলেনিস্টিক সভ্যতা কোথায়, বা হেলেনিস্টিক সভ্যতা কার সংমিশ্রণে গড়ে ওঠে। হেলেনিকের সঙ্গে আলেকজান্দ্রিয় সভ্যতা মিশ্রণে গড়ে ওঠে হেলেনিস্টিক সভ্যতা। এই মুহূর্তে যারা আপনারা যারা এই ক্লাসটি দেখছেন তাদের কাছে বলবো যে এটি নিঃসন্দেহে একটা সভ্যতার, গ্রিক সভ্যতার উপরে রিচ একটি ক্লাস। সো আপনার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ আপনার শেয়ার আমাদের আরো অনুপ্রাণিত করে ভালো ক্লাস নিতে। তাহলে চলুন সভ্যতার বাকি অংশটা দেখে নিই। এই যে গ্রিক সভ্যতায় আসলে গ্রিকদের অবদান কি, আমরা বর্তমান পৃথিবী গ্রিকদের কাছ থেকে কি কি পেয়েছি সেগুলো একটু সংক্ষেপে জেনে নিই। আচ্ছা, তাহলে দেখেন পৃথিবীতে এই যে অলিম্পিক গেম হয়, অলিম্পিক গেম বা অলিম্পিক গেমস আমরা বলি, কারণ গেমস কেন বলি, কারণ এর মধ্যে অনেকগুলো খেলা অন্তর্ভুক্ত থাকে, তাই না, বহু বচন। তো এই যে অলিম্পিক গেমস এর উদ্ভব ঘটে প্রাচীন গ্রিসেই 776 খ্রিস্টপূর্বাব্দে, 776 খ্রিস্টপূর্বাব্দে এই যে বর্তমান পৃথিবীতে অলিম্পিক গেমস হয় এর উদ্ভব হয়েছিল এই গ্রিসে। আচ্ছা, গ্রিসের সবচেয়ে বড় অবদান সভ্যতায় দর্শনে। এই যে বর্তমান পৃথিবীতে দর্শন শাস্ত্র আছে, দর্শন নিয়ে এত আলোচনা এত চর্চা হয়, এই দর্শনের উদ্ভব হয়েছিল কোথায়, এই গ্রিসে। প্রাচীনতম দার্শনিক ছিলেন পৃথিবীর থেলাস। আপনাকে জিজ্ঞেস করবে দর্শন শাস্ত্রের জন্ম হয় কোথায়, গ্রিসে। আপনাকে বলবে অলিম্পিক গেমস এর জন্ম হয় কোথায়, গ্রিসে। আপনাকে জিজ্ঞেস করবে প্রাচীনতম দার্শনিক কে, বিশ্বের প্রাচীনতম দার্শনিক কে, থেলাস। থেলাস কোন দেশের দার্শনিক ছিলেন, গ্রিসের। এভাবে প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে করা সম্ভব। এরপরে আমরা যেটি দেখব, গ্রিসের এই যে দার্শনিক ছিল তাদের একসাথে বোঝাতে বলা হতো সোফিস্ট। আমরা এখন যেমন বলছি দার্শনিক, ফিলোসফার এভাবে বলি না, কিন্তু ওই সময়ে যারা দার্শনিক ছিলেন, যারা দর্শন নিয়ে আলোচনা করতেন, দর্শন শিক্ষা দিতেন, দর্শন চর্চা করতেন, তাদেরকে এক কথায় গ্রিকরা বলতো সোফিস্ট। সো আপনাকে জিজ্ঞেস করবে সোফিস্ট কারা, অথবা কোন দেশের দার্শনিকদের সোফিস্ট বলা হতো। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত দার্শনিক গ্রিসের তো অবশ্যই, সাথে সাথে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত দার্শনিক তিনজনে, আমরা দার্শনিক নাম আসলেই এই তিনজনের কথা আমাদের মাথায় আসে। একজন হচ্ছে সক্রেটিস, আরেকজন হচ্ছেন প্লেটো, আরেকজন হচ্ছেন অ্যারিস্টটল। আমরা এই সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটলকে একটু ভিন্নভাবে আমাদের মনে রাখতে হয়, কারণ সক্রেটিসের স্টুডেন্ট হচ্ছেন প্লেটো, প্লেটোর স্টুডেন্ট হচ্ছেন অ্যারিস্টটল। কারণ এইভাবে পরীক্ষায় মাঝে মাঝে আসেন যে কে কার শিক্ষক, কে কার স্টুডেন্ট। সো আপনি এইভাবে মনে রাখবেন, আমাদের বাংলাদেশে একটা পানি পাওয়া যায় SPA, স্পা, এর সাথে আরেকটা এ যোগ করে দিলে আরেকটা নাম আসে, S ফর সক্রেটিস, P ফর হচ্ছে প্লেটো, প্রথম এ মানে অ্যারিস্টটল, আর পরের এ ফর আলেকজান্ডার। তার মানে সক্রেটিসের স্টুডেন্ট ছিলেন প্লেটো, প্লেটোর স্টুডেন্ট ছিলেন অ্যারিস্টটল, এবং অ্যারিস্টটলের স্টুডেন্ট ছিলেন আলেকজান্ডার। ঠিক আছে, তো এই তিনজন দার্শনিক
ছিলেন গ্রিসে, এই তিনজনের উদ্ভাবিত জ্ঞান বর্তমান পৃথিবীতে আমরা এখনো চর্চা করি। রাষ্ট্রবিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, জীব বিজ্ঞান ইত্যাদি আরো অনেক অনেক সাবজেক্ট আছে, অনেক অনেক থিওরি আছে, যার জনক হচ্ছেন এই গ্রিসের দার্শনিকগণ। ঠিক আছে, তো সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল সম্পর্কে আলাদা আলাদা ক্লাসেই আলোচনা করা যেতে পারে। সো আজকে আর তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি না। আমরা একটু দেখি যে প্রাচীন গ্রিসের আর কে কে কি অবদান রেখেছিলেন। দেখেন, হোমার, প্রাচীন গ্রিসের বিখ্যাত কবি হোমার, তার দুটি মহাকাব্য আছে, একটা হচ্ছে ইলিয়ড আর একটা হচ্ছে ওডিসি। বর্তমান পৃথিবীতে 4টি জাত মহাকাব্য আছে। কয়টি? 4টি জাত মহাকাব্য আছে, যার একটি হচ্ছে ইলিয়ড আর একটি হচ্ছে ওডিসি, বাকি দুইটি রামায়ণ মহাভারত। তাহলে দেখেন, পৃথিবীর যে 4টি জাত মহাকাব্য তার দুটির লেখকই এই হোমার। ঠিক আছে, এরপরে এসকাইলাস, তার নাম না বললেই না। এসকাইলাস প্রমিথিউস আনবাউন্ড এবং আগমেনন নামে আরো দুটি বই লিখেছেন, যেটা প্রাচীন গ্রিসের অত্যন্ত মূল্যবান বই, যেটা বর্তমান বিশ্বেও এই দুইটি বই থেকে অনুপ্রাণিত হয়ে অনেক ধরনের থিওরি, অনেক ধরনের জ্ঞানের শাখা উন্মোচিত হয়েছে। এরপর একটা হচ্ছে সফোক্লিস, তিনি গ্রিসের রাজাকে নিয়ে একটা বই লিখেছিলেন, যার নাম হচ্ছে রাজা ইডিপাস। আপনাকে এখান থেকে যে প্রশ্নগুলো করবে সেটা একটু পরে বলছি, আর একটু জেনে নিই। হেরোডোটাস, ইতিহাসের জনক বলা হয়। আপনাকে জিজ্ঞেস করবে ইতিহাসের জনক কাকে বলে? হেরোডোটাস। হেরোডোটাস কোথাকার মানুষ ছিলেন? প্রাচীন গ্রিসের। পিথাগোরাসের উপপাদ্য, এই জিনিসটা নিশ্চয়ই সবাই কখনো না কখনো পড়েছেন। পিথাগোরাসের উপপাদ্য, তাহলে পিথাগোরাস কে ছিলেন? একজন গণিতবিদ। এছাড়া আর্কিমিডিস, তিনি একজন ছিলেন প্রাচীন গ্রিসের গণিতবিদ। হিপোক্রিটাস ছিলেন প্রাচীন গ্রিসের একজন চিকিৎসা বিজ্ঞানী। এখন দেখেন, এখান থেকে আপনাকে কি প্রশ্ন করবে। উপরের এই জায়গা তো বললামই, নিচে এসে আপনাকে বলবে ইলিয়ড বা ওডিসি এর লেখক কে, অথবা নিচের কোনটি হোমারের লেখা মহাকাব্য। আবার বলবে প্রমিথিউস আনবাউন্ড বা আগমেনন, এই দুইটি বা যে কোনো একটি দিয়ে বলবে এর লেখককে। মানে প্রত্যেক জনের যে লেখা আছে বা যে অবদান আছে সেগুলো থেকে প্রশ্ন করবে। আপনাকে জিজ্ঞেস করবে পিথাগোরাস কে ছিলেন, আর্কিমিডিস কে ছিলেন, হিপোক্রিটাস কে ছিলেন, এভাবে প্রশ্ন জিজ্ঞেস করবে। সো এই পেজটা আপনার যদি গ্রিক সভ্যতা থেকে প্রশ্ন আসে, তাহলে মানে 99% হচ্ছে এই পেজ থেকেই, মানে এই কয়েকটা তথ্য থেকেই প্রশ্ন আসে। এছাড়া এই যে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, তাদের ভিতরের বিভিন্ন উক্তি, তাদের প্রতিষ্ঠান, তাদের মানে বই, যে বইগুলো তারা লিখেছেন, এগুলো থেকেও প্রশ্ন আসে। তো এই তিনজন সম্পর্কে আমি আরেকটা ক্লাস ইনশাল্লাহ নেব পরবর্তীতে। তো এই পেজটা খুবই ভালোভাবে পড়ে রাখতে হবে। এরপরে গ্রিক সভ্যতার কথা যখন বলছি, তখন ট্রয়ের যুদ্ধ যদি না বলে থাকি, তাহলে আলোচনাটা পূর্ণাঙ্গ পায় না, আলোচনাটা অপূর্ণই থেকে যায়। সো আচ্ছা, রিফাত বলছেন, স্যার আপনার নাম কি? আমার নাম শাহিন, আমি ইংলিশ মজার জিকের মেন্টর। ঠিক আছে, ইংলিশ মজায় যারা আপনারা যুক্ত হবেন, যুক্ত আছেন, আপনারা আমাকে পাবেন সাধারণ জ্ঞানের আলোচনায়। ঠিক আছে, আমার নাম শাহিন। ওকে, সামনে আগাই। এবার দেখি ট্রয়ের যুদ্ধ। একটু ভালো করে বসুন, নড়ে চড়ে বসুন। ট্রয়ের যুদ্ধ, আপনি এই নামটা হয়তো বহুবার শুনেছেন, বাট ট্রয়ের যুদ্ধ কিভাবে হলো সেটা আমি আপনাকে খুবই সংক্ষেপে জানানোর চেষ্টা করি। সাথে সাথে আপনি ইংরেজির দুইটা ইডিয়ম শিখতে পারবেন আজকের ক্লাসে, এবং এই ইডিয়ম দুইটা আপনার আর কোনোদিনই ভুল হবে না বলে আশা করি। একটা হচ্ছে অ্যাপেল অফ ডিসকর্ড, একটা হচ্ছে অ্যাকিলিস হিল। এই দুইটা ইডিয়ম ট্রয়ের যুদ্ধের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আজকে জানতে পারবেন সেগুলোরও ব্যাকগ্রাউন্ড। তাহলে শুরু করি। ট্রয়ের যুদ্ধ। ট্রয় একটা জায়গার নাম। ট্রয় একটা কিসের নাম? জায়গার নাম। বর্তমান পৃথিবীতে তুরস্ক বলে যে দেশটি আছে, এই দেশেই একসময় ট্রয় নামক একটা নগরী ছিল বলে ইতিহাসবিদরা, ভূগোলবিদরা, প্রত্নতত্ত্ববিদরা ধারণা করেন। কোথায়? তুরস্কে। আপনাকে জিজ্ঞেস করবে ট্রয় নগরী, ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় ছিল? বর্তমান তুরস্কে। ঠিক আছে, তাহলে ট্রয় একটা জায়গার নাম, একটা রাষ্ট্রের নাম, একটা নগরীর নাম। কখন? ওই সময়ে যখন মানে গ্রিসের
সভ্যতা পড়ছি, এটা জাস্ট গ্রিসের সভ্যতারও অনেক আগের ঘটনা। আমরা এই যে হোমার দেখলাম না, ইলিওড ওডিসি, তো হোমারের ইলিওড এবং ওডিসিতে এই ইলিওডে সম্ভবত এই ট্রয়ের যুদ্ধ নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। এটা একটা রূপকথার মতো গল্প, তো এই রূপকথার গল্প থেকেও প্রশ্ন আসে পরীক্ষায়। একটু দেখি আমরা ট্রয়ের যুদ্ধ জানার আগে আমাদের এই কয়েকটা দেবতার নাম সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। প্রাচীন গ্রিসে যে ধর্ম ছিল, এই ধর্মে অনেকগুলো দেবদেবী ছিল। এই দেবদেবীর মধ্যে প্রধান হচ্ছেন জিউস। জিউস কি? দেবতাদের রাজা। একটু ভালো করে খেয়াল করবেন তাদের পরিচয়, কারণ এটাই ট্রয়ের যুদ্ধে অনুঘটক হিসেবে কাজ করবে। জিউস হচ্ছে প্রাচীন গ্রিসের দেবতাদের রাজা। আপনাকে এইভাবে জিজ্ঞেস করবে, এই দেবতাদের কাছ থেকেও জিজ্ঞেস করবে যে প্রাচীন গ্রিসের দেবতাদের রাজার নাম কি, কে দেবতাদের রাজা ছিলেন। হ্যাঁ, হেরা, তিনি হচ্ছেন এই জিউসের স্ত্রী। হেরাকে রাজা জিউসের স্ত্রী, এবং এরা সবাই কিন্তু দেবতা বা দেবী, ঠিক আছে। আবার অ্যাথেনা, তিনি হচ্ছেন জিউস এবং হেরার কন্যা। এর সাথে সাথে তিনি জ্ঞানের দেবী। কিসের দেবী? তার একটা আলাদা মন্ত্রণালয় আছে, সেটা হচ্ছে জ্ঞান। তিনি পৃথিবীবাসীকে, প্রাচীন গ্রিকদের বিশ্বাস অনুযায়ী তিনি মানুষকে জ্ঞান দিয়ে থাকেন। তাহলে জিউস আমরা পড়লাম দেবতাদের রাজা, জিউসের স্ত্রী হচ্ছেন হেরা, আর জিউস এবং হেরার কন্যা হচ্ছেন অ্যাথেনা, যিনি জ্ঞান বা বিদ্যার দেবী। আফ্রোদিটি, তিনি হচ্ছেন প্রেমের দেবী। প্রাচীন গ্রিকরা বিশ্বাস করত পৃথিবীতে মানুষে মানুষে যে ভালোবাসা মহব্বত, মানে এই প্রেম শুধু নরনারীর প্রেম নয়, এই প্রেম, এই ভালোবাসা বাবার প্রতি ছেলের, মায়ের প্রতি ছেলের, মেয়ের, এরকম পারিবারিক ভালোবাসা, আবেগ, অনুভূতি, এই সবগুলো আসে আফ্রোদিতির কাছ থেকে বলে তারা বিশ্বাস করত। আর এরিস হচ্ছেন যুদ্ধের দেবতা। পৃথিবীতে যত যুদ্ধ, যত ঝগড়া, যত অশান্তি, যত ফ্যাসাদ, এই সব কিছু সৃষ্টির মূলে আছেন এরিস। এটা কে বিশ্বাস করত? এটা বিশ্বাস করত প্রাচীন গ্রিসের জনগণ। এইবার এদের তো বুঝলেন, এইবার এদের পরিচয় জানলেন। এখান থেকে এরিসের জিনিসটা একটু ভালো করে বুঝে রাখেন, তিনি যুদ্ধের দেবতা। এই যুদ্ধের দেবতার পরের ঘটনা হচ্ছে আমরা অ্যাপেল অফ ডিসকর্ড সম্পর্কে জানবো। আপনি ইংরেজিতে পড়তে গিয়ে যে ইডিয়মটা পড়েছেন অ্যাপেল অফ ডিসকর্ড, মানে বিবাদের বিষয়, বিবাদের বিষয়। তো অ্যাপেল অফ ডিসকর্ড, এই হচ্ছে সেই আপেল। হ্যাঁ, এই আপেল বিবাদের বিষয় কেন সেটা আমরা জানবো। এই আপেল থেকেই আসলে ট্রয়ের যুদ্ধের সূচনা। দেখেন, ওই যে এরিস ছিল, একটু এপাশে ফিরে আসি, ওই আপেলটা মনে রাখেন। এরিস যুদ্ধের দেবতা, তিনি একদিন একটা সোনালী আপেল নিয়ে আসলেন। কোথায়? স্বর্গে, কারণ দেবতারা তো স্বর্গেই বসবাস করে, তাই না? স্বর্গে যুদ্ধের দেবতা এরিস একটা আপেল নিয়ে আসলেন, যে আপেলটার রং সোনালী, এবং আপেলে লেখা ছিল সবচেয়ে সুন্দরীর জন্য। আপেলে কি লেখা ছিল? এই আপেলে লেখা ছিল সবচেয়ে সুন্দরীর জন্য। এই আপেলটা এনে তিনি স্বর্গের একটা জায়গায় রেখে দিলেন। কে রেখে দিলেন? এরিস রেখে দিলেন। এইবার এই আপেলটা দেখলেন এই তিনজন। কোন কোন তিনজন? এই তিনজন। এই তিনজন হচ্ছেন নারী, একজন হেরা, একজন অ্যাথেনা, একজন আফ্রোদিটি। এবং এই তিনজনের প্রত্যেকজনই ভাবেন যে আমিই তো সবচেয়ে সুন্দরী, সো আপেলটা আমার। এবার নিজে নিজে সুন্দরী দাবি করলে তো আর আসলে হবে না। হেরা, তিনিও ভাবছেন যে আমি সুন্দরী, অ্যাথেনা, তিনিও ভাবছেন যে আমি সুন্দরী, আবার আফ্রোদিতি, তিনিও ভাবছেন আমি সুন্দরী। এবার তিনজনের মধ্যে একটা ঝগড়া বেঁধে গেল, কে সুন্দরী এবং কে আপেলটা নিবে এইটা নিয়ে। এবার এই সুন্দরী কে, এটা বিচারের ভার, মানে তারা একবার জিউসকে জিজ্ঞেস করলো, একবার এরিসকে জিজ্ঞেস করলো, এছাড়া স্বর্গে আরো যারা ছিলেন তাদের জিজ্ঞেস করলো, এবং এরা সবাই, ছেলে যারা ছিল, দেবতা যারা ছিল, তারা সবাই এই প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানালেন। কারণ এই তিনজনের কাকে সুন্দর বলবেন আর কাকে অসুন্দর বলে নিজে ঝামেলার মধ্যে পড়বেন। শেষ সিদ্ধান্ত হলো যে পৃথিবীর একজন মানুষকে নিয়ে আসা হবে। কাকে নিয়ে আসা হবে? পৃথিবীর একজন মানুষকে নিয়ে আসা হবে স্বর্গে, এবং এই মানুষ যাকে বলবে সুন্দরী সেই এই আপেলটা পাবে। একটু ঘটনাটা ভালো করে শোনেন, বুঝেন। এইবার পৃথিবী থেকে কোন মানুষটাকে নিয়ে আসা হলো সেটা আমরা দেখব। পৃথিবী থেকে
প্যারিস নামক একজন মানুষকে ধরে নিয়ে আসা হলো স্বর্গে। এবার প্যারিসকে জিজ্ঞেস করা হলো, প্যারিস তুমি ভালো করে এই তিনজন মহিলাকে দেখো এবং বলো কে সবচেয়ে সুন্দরী। প্যারিস বললেন নিঃসন্দেহে আফ্রোদিতি সবচেয়ে সুন্দরী। এবার সবাই এটা মেনে নিল, কারণ আগেই সিদ্ধান্ত হয়েছিল যে ওই মানুষ যাকে সুন্দরী নির্বাচিত করবেন সেই হবে। এবার আফ্রোদিতি কি পেয়ে গেল? এই যে সোনালী কালারের আপেলটা আফ্রোদিতি পেয়ে গেল। এবার দেবীর এত বড় উপকার করলেন যে প্যারিসকে তো এবার কিছু বর দিতে হবে, তাই না, উপহার দিতে হবে। এবার আফ্রোদিতি প্যারিসকে জিজ্ঞেস করলেন, প্যারিসকে ছিলেন ট্রয়ের যুবরাজ। ওই ট্রয়ের যুদ্ধ পড়ব আমরা, ট্রয়ের যুবরাজ ছিলেন প্যারিস। এবার প্যারিসকে আফ্রোদিতি জিজ্ঞেস করলেন যে তুমি কি চাও? এবার প্যারিস বললেন যে আপনি দেবীদের মধ্যে সবচেয়ে সুন্দরী, আমি চাই পৃথিবীর সবচেয়ে সুন্দরী যে নারী সে আমাকে ভালোবাসুক, সে আমার হোক। ঠিক আছে, প্যারিসের এটা দাবি। এবার দেবতারা খুঁজে দেখলেন পৃথিবীর ওই সময়ে সবচেয়ে সুন্দরী নারী হেলেন। এখন হেলেনকে প্যারিসের সব কাছে দিয়ে দিলেই তো ঝামেলা চুকে গেল, তাই না? কিন্তু এখানে সমস্যা হচ্ছে এই হেলেন হচ্ছে মেনেলাসের স্ত্রী, যিনি স্পার্টার যুবরাজ। ওই যে আমরা স্পার্টা পড়লাম সামরিক রাষ্ট্র, এই স্পার্টার যুবরাজ ছিলেন মেনেলাসের ওয়াইফ ছিলেন হেলেন। কিন্তু হেলেন ওয়াদা অনুযায়ী হেলেনের ভালোবাসা দেওয়া হলো প্যারিসকে। সো একজনের ওয়াইফকে আরেকজন ভালোবাসবে, এইটা তো আসলে হতে পারে না, ঝামেলা হবে। এবার প্যারিস হেলেনকে নিয়ে ট্রয়ে চলে আসলেন। এই হেলেনকে উদ্ধার করতে মেনেলাস অর্থাৎ স্পার্টা ট্রয়ে আক্রমণ করলো। দীর্ঘ 10 বছর যাবত এই যুদ্ধ চলতে থাকলো, কোনোভাবেই কোনো পক্ষ হারে না। অবশেষে এই ঘোড়াটার নাম হচ্ছে ট্রোজান হর্স। এরকম কাঠের তৈরি ঘোড়ার মধ্যে ঢুকে স্পার্টার সৈনিকরা এই এথেন্সের ট্রয়ের মধ্যে ঢুকে পড়লো এবং তারা যুদ্ধ করে এই যুদ্ধ জয়লাভ করলো। এখানে যাদের ছবি দেখতে পাচ্ছি এটা এআই দিয়ে তৈরি হেলেন এবং প্যারিসের ছবি। এবার দেখেন ট্রয়ের যুদ্ধ শেষ হয়ে গেল। ট্রয়ের যুদ্ধ তাহলে শুরু হলো কিভাবে? এই আপেলটার জন্য, তাই না? এই আপেলটার জন্য স্বর্গে একবার ঝামেলা তৈরি হলো। 3 দেবী তাদের মধ্যে ঝগড়া করলো যে আমি বেশি সুন্দর, এটা একটা ঝামেলা হলো। আবার এই আপেলকে কেন্দ্র করে ট্রয় নগরী ধ্বংস হলো। দীর্ঘ 10 বছর যাবৎ ট্রয়ের যুদ্ধ চললো, ট্রয় নগরী ধ্বংস হলো। এই জন্যে এই আপেলকে বলা হয় অ্যাপেল অফ ডিসকর্ড বা বিবাদের বিষয়। বুঝতে পেরেছেন? এরপর থেকে অ্যাপেল অফ ডিসকর্ড কখনো আর ভুল হবে না আশা করি। ঠিক আছে, তো এই অ্যাপেল অফ ডিসকর্ড, এই যে এখানে আপেল নিয়ে আসলে সুন্দরীদের মধ্যে এটা ধরেন যে আফ্রোদিতি তিনি আপেল লাভ করেছেন। এই হচ্ছে ট্রয়ের যুদ্ধ এবং অ্যাপেল অফ ডিসকর্ড। এবার আমি বলেছিলাম যে আমরা আরো একটা শব্দ বা ফ্রেজ সম্পর্কে জানতে পারবো, সেটা হচ্ছে অ্যাকিলিস হিল। এটা হচ্ছে অ্যাকিলিস হিল মানে কারো দুর্বল জায়গা বা উইক পয়েন্ট। অ্যাকিলিস হিল মানে কি? উইক পয়েন্ট বা দুর্বলতার জায়গা। এবার এটা আমরা একটু দেখি যে অ্যাকিলিস হিল মানে দুর্বলতার জায়গা কেন এবং গ্রিক সভ্যতার সঙ্গে এর সম্পর্ক কি। দেখেন ওই যে আমরা হেরা, আফ্রোদিতি, জিউস পড়লাম না, তাদের মতোই আরো 2জন দেবতা এবং দেবী ছিলেন, একজন থেটিস আর একজন হচ্ছে পেলিউস। থেটিস এবং পেলিউসের বিয়ে হওয়ার পরে তাদের সন্তান হয়, সেটি হচ্ছে অ্যাকিলিস বীর যোদ্ধা, তিনি ট্রয়ের পক্ষে। তিনি কার পক্ষে ছিলেন? এই যে অ্যাকিলিস ট্রয় নগরীর পক্ষে প্যারিসের দিকে হয়ে যুদ্ধ করেছিলেন মেনেলাসের বিপক্ষে। এইবার এই অ্যাকিলিস হিল মানে দুর্বল পয়েন্ট কেন সেটাই একটু দেখব। এই অ্যাকিলিস যখন তার জন্ম হয় তখন তার মা, এটা কিন্তু সবগুলোই রূপকথা উপকথা, এই টেথিস অ্যাকিলিসকে মন্ত্রপুত পানির মধ্যে চুবালেন। হ্যাঁ, উল্টা করে পায়ের গোড়ালি দুটি ধরে উল্টা করে এই অ্যাকিলিসকে পানির মধ্যে চুবালেন। হ্যাঁ, এর ভিন্ন মতো আছে।
তো এই পানির মধ্যে চুবানোর কারণে পানির মধ্যে এই অ্যাকিলিসের শরীরের যে অংশটুকু ডুবানো হয়েছিল সেগুলো অজেয় হয়ে গিয়েছিল। তার মানে যতই মারে এই অ্যাকিলিসকে যেখানেই আঘাত করা হয় কোথাও তার ক্ষত হয় না, অ্যাকিলিসকে কোনোভাবেই মারা যায় না, ঠিক আছে। কিন্তু এই যে অ্যাকিলিসের পায়ের দুইটা গোড়ালি, হিল মানে কি, হিল মানে হচ্ছে এই হিল মানে কি পায়ের গোড়ালি, গোড়ালি, তাই না? এই পায়ের গোড়ালি এই পানির মধ্যে কিন্তু ডুবানো হয়েছিল না, কারণ পায়ের গোড়ালি ধরেই তো ডুবানো হয়েছিল। এই যে পায়ের দুটি গোড়ালি মানে ডুবানো হয়েছিল না, এক সময় এই স্পার্টার ওরা জানতে পারলো যে অ্যাকিলিসকে মারার একটাই জায়গা, সেটা হচ্ছে তার পায়ের গোড়ালি। তার পায়ের গোড়ালিতে যদি আঘাত করা হয় তবেই তাকে মারা সম্ভব। এই তথ্য যখন শত্রুদের কাছে আসলো তখন তারা অ্যাকিলিসের পায়ের গোড়ালিতে বিষাক্ত তীর নিক্ষেপ করলো। এই বিষাক্ত তীরের আঘাতে অ্যাকিলিস মৃত্যুবরণ করলেন। এই জন্যে অ্যাকিলিস হিল মানে উইক পয়েন্ট বা দুর্বল জায়গা হিসেবে চিহ্নিত বা বিবেচনা করা হয়। এই হচ্ছে প্রাচীন গ্রিক সভ্যতা। প্রাচীন গ্রিক সভ্যতা থেকে যে তথ্যগুলো আপনাকে দিলাম এবং ট্রয়ের যুদ্ধ সম্পর্কে যে তথ্যগুলো দিলাম, এর বাইরে গ্রিক সভ্যতা থেকে আর তেমন কোনো প্রশ্ন আসে না। একটা জায়গা থেকে গেল প্রাচীন গ্রিসের 3 দার্শনিক, অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো। এরা সম্পর্কে নিশ্চয়ই অন্য কোনো ক্লাসে আলোচনা হবে ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই। আমি শাহিন স্যার বিদায় চাইছি। সবাইকে বলবো এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার এই শেয়ারগুলো আমাদের অনুপ্রাণিত করে পরবর্তী ক্লাসগুলো নেওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে ইনশাল্লাহ পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।